প্রায় 2 লক্ষ টাকার এই স্মার্টফোন কি আপনাকে সেরা ফ্ল্যাগশিপের এক্সপিরিয়েন্স দিতে পারবে? কথা বলছি আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে। অনেকদিন হলো এই ডিভাইস আমি ব্যবহার করছি। এই যে অরেঞ্জ কালারের যে ডিভাইসটা দেখছেন, বাংলাদেশে প্রথম দিন আসার সাথে সাথে আমার হাতে চলে আসে এবং সেদিন থেকেই এই ফোনটা আমি ব্যবহার করছি আমার ডেইলি ড্রাইভার হিসেবে। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন। বাট এটা কি? এটাও আইফোন 17 প্রো ম্যাক্স। কালারটা ডিফারেন্ট, শুধু কালার না, এই স্মার্টফোনটিতে আপনি সিম কার্ড স্লটই পাবেন না। মানে আপনি চাইলে এটাতে সিম কার্ড ঢুকাতে পারবেন না, এটাতে ই সিম ব্যবহার করতে হবে দুইটাই। এটা জাপানিজ ভ্যারিয়েন্ট এবং ইউএসএ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা তেমন বিষয় দেখি। তাহলে দুইটা ডিভাইসের মধ্যে আমরা তফাৎ কি দেখছি? একটাতে ফিজিক্যাল সিম প্লাস ই সিম ব্যবহার করা যায়, আর আরেকটাতে শুধুমাত্র ই সিম ব্যবহার করা যায়। এখন এতে করে এই স্মার্টফোনটাতে একটা বিশেষ সুবিধা রয়েছে, আপনি এখানে ব্যাটারি একটু বেশি পাচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। 17 প্রো ম্যাক্স ফিজিক্যাল সিমের ক্ষেত্রে আমরা দেখতে পাই 4823 এমএএইচ এর ব্যাটারি রয়েছে, আর ই সিমের ক্ষেত্রে এই ভ্যারিয়েন্টে রয়েছে 5088 এমএএইচ। এই যে একটু বেড়েছে, এতে করে ব্যাটারি ব্যাকআপও কিছুটা বেশি পাওয়া যাচ্ছে। বাট আসল কথা হলো আমার ইউজার এক্সপিরিয়েন্স কি দুইটা ফোনের ক্ষেত্রেই। এইটা তো আমার ডেইলি ড্রাইভার, অনেকদিন ধরে ব্যবহার করে আসছি, আর এইটা আমাদের কাছে মাসখানেকের বেশি সময় ধরে আছে। তো আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার করব। গত এই কয়েক মাস ধরে ব্যবহার করতে গিয়ে একজন ইউজারের জায়গা থেকে কোন কোন ধরনের প্রবলেমগুলো আমি ফেস করেছি। হ্যাঁ, কিছু সমস্যা আমি ফেস করেছি। যারা এই লক্ষাধিক না, অলমোস্ট 2 লাখ টাকা দিয়ে এই ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছেন, তাদের কাছে এই ব্যাপারগুলো ম্যাটার করতেই পারে। ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর সেলটাউনকে। তাদের কাছে কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স এর আপনারা এই যে ইউএস ভ্যারিয়েন্ট, জাপানিজ ভ্যারিয়েন্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই ভ্যারিয়েন্টগুলোর দাম তুলনামূলকভাবে এর চাইতে প্রায় 8-10 হাজার টাকা কম হয়ে থাকে। যদিও বা এই মুহূর্তে মার্কেট আনস্টেবল রয়েছে, যুদ্ধবিদ্রোহ, অনেক কিছুর কারণে আপনারা জানেন, সবকিছু মিলে দাম এখন প্রায় কাছাকাছি। বাট কয়েকদিন ওয়েট করলে দেখবেন এই ফোনটার দাম, জাপানিজ বা ইউএসএ ভ্যারিয়েন্টের দাম দেখবেন অ্যারাউন্ড 10K এর মতো মোটামুটি কম থাকে। তো তাদের থেকে আপনারা যে কোনো ভ্যারিয়েন্টেরই আইফোনগুলো কালেক্ট করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে সেলটাউনের ইনফরমেশন মেনশন করা আছে। ফার্স্ট অফ অল, এই দুইটা ফোনের ক্ষেত্রে ব্যবহার করতে গিয়ে আমি যে ব্যাপারটা ফেস করেছি এবং সবসময় আমাকে খুব নজরদারির মধ্যে রাখতে হয়েছিল, তা হচ্ছে ফোনে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। আপনারা জানেন ওরা টাইটানিয়াম থেকে সরে এসে এবারে অ্যালয় দিয়েছে এখানে, এবং অ্যালুমিনিয়াম হওয়ার ফলে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটিটা একটু বেশি। ইভেন এই কালারটাতে আরও বেশি, এই কালারটাতেও বেশি, সিলভার কালারটাতে একটু কম, মানে পড়লে কম দেখা যাবে। কম না, ব্যাপার হলো একই রকম পড়বে, কিন্তু ওটাতে কম দেখা যাবে। অলরেডি আমি আমার এই অরেঞ্জ কালারটাতে দুইটা জায়গায় দাগ পড়ে ফেলছি। একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে। যদিও বেশ মাইক্রো, বেশ ছোট, বাট স্টিল এই দাগগুলো পড়তো না যদি প্রিভিয়াস জেনারেশনের মতো হতো। এখন প্রিভিয়াস জেনারেশনে আবার গেলে টাইটানিয়াম আমরা ঠিকই পেতাম, দেখা যেত ব্যাক সাইড আবার খুব সহজেই ভাঙতেছে। আর এইটা কিন্তু ইউনিবডি ডিজাইনের, আপনারা জানেন হয়তো বা। এখন এই সমস্যাটা অনেকেই ফেস করতে পারেন যারা বিশেষ করে ফোন কেস ছাড়া ব্যবহার করবেন। ইভেন আপনি কেস সহ ব্যবহার করলে একটু বেশি উপর থেকে ড্রপ করলে বডিতে ডেন্ট পড়ার পসিবিলিটি রয়েছে। জি, সো আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই ক্ষেত্রে। বিগত মাসগুলোতে ব্যবহার করতে গিয়ে এই ডিভাইসটা আমি বেশ কয়েকবারই পানির নিচে নিয়েছি। আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি আমি করেছি, তাছাড়া বৃষ্টিতে ভিডিও আমি মাঝে মধ্যে শ্যুট করেছি। তো সেক্ষেত্রে ফোনে কোনো সমস্যা হয়নি, এই জায়গা থেকে আমি বলতে পারি ঠিক আছে। ডিসপ্লের প্রসঙ্গে আসলে আপনারা নিশ্চয়ই জানেন আমি 16 প্রো ম্যাক্সও ব্যবহার করতাম, বাট ওইখান থেকে এখানে জাম্প করার পরে আমি খুব আহামরি না, তেমন কোনো চেঞ্জেসই লক্ষ্য করিনি। ডে টু ডে লাইফে থেকে শুরু করে আমার সমস্ত কাজবাজে আমার কাছে সেম ডিসপ্লেই লেগেছে। বাট হ্যাঁ, একটা জায়গায় ইমপ্রুভমেন্ট আছে আমি বলতে পারি, যেটা পার্সোনালি আমার ব্যবহার করতে গিয়ে আমার মনে হয়েছে, আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, তা হচ্ছে যে মাইক্রো স্ক্র্যাচ আমরা 16 প্রো ম্যাক্সেও খুব সহজে পড়তে দেখেছি, যে জিনিসটা আমার এইখানে কম মনে হয়েছে। থ্যাঙ্কস টু সিরামিক গ্লাস 2 হয়তো জিনিসটা বেশ কিছুটা কাজ করছে। এছাড়া যারা কিনা একুরেট ডিসপ্লে কালার খুঁজে থাকেন, যে আমার ডিসপ্লেটার কালার একুরেট হতে হবে, তাদের কাছে এই ডিসপ্লেটা ডেফিনেটলি ভালো লাগার কথা। তাছাড়া 120 হার্টজের ব্যাপারটা আমরা ঠিকঠাক পেয়েছি। বাট হ্যাঁ, ইস্যু পেয়েছি। কোথায় ইস্যু পেয়েছি? ডিসপ্লের ব্রাইটনেস যখন আপনি কমিয়ে ফেলবেন, অনেকটা লো ব্রাইটনেসে চলে আসবেন, তখন কিছুটা গ্রিন টিন্টের ব্যাপারটা আমরা খেয়াল করেছি। এই ব্যাপারটা আমি প্রথমে ভাবছিলাম যে কি আমার ফোনটাই করছে কিনা। পরবর্তীতে যখন স্পন্সরের এই ডিভাইসটা আমার হাতে আসে, সেই ফোনটাতেও আমরা একই ব্যাপার খেয়াল করেছি। খুব হালকা স্লাইডলি, বেশ ভালোভাবে খেয়াল না করলে বোঝা যাবে না, সাইড থেকে তাকালে লো ব্রাইটনেসে আপনার কাছে হালকা একটু গ্রিন টিন্ট লাগতে পারে। তবে এর বাইরে জাপান বলেন বা অন্য ভ্যারিয়েন্ট বলেন, ডিসপ্লে সেম টু সেম লাগবে, লাগাটাই বরং স্বাভাবিক। আরেকটা বিষয় নোটিসেবল, সেটা হচ্ছে যখন আপনি লো ব্রাইটনেসে যাচ্ছেন, একদম লো ব্রাইটনেসে, তখন রিফ্রেশ রেটও কিছুটা ডাউন করে। কিছু অ্যাপের ক্ষেত্রে এই ব্যাপারটা আপনি নোটিস করতে পারেন, যেটা আমরা খেয়াল করেছি। বাট ভালো বিষয়, আইফোনে এবার আপনি চাইলে পিডব্লিউএম ডিমিং এই অপশনটা অফ করে রাখতে পারেন, যেটা অনেকের ক্ষেত্রে হয়তো বা কাজে লাগতে পারে। যাদের মূলত লো লাইট ফ্রিকোয়েন্সি জনিত কিছুটা ইস্যু হয়, মানে চোখে লাগে, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়তো হেল্প করবে। এনিওয়ে, আপনারা নিশ্চয়ই জানেন এখানে এলটিপিও সুপার রেটিনা XDR OLED প্যানেল রয়েছে, যেটা বলছিলাম 120 হার্টজ পর্যন্ত পুশ করে। আপনারা মানে মোটামুটি ব্রাইটনেসে সবসময় 120 হার্টজে পুশ করতে দেখবেন, যথেষ্ট স্মুথ একটা ডিসপ্লে। HDR10 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন 3000 নিটস পিক ব্রাইটনেস, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে নাম্বার গেমের ক্ষেত্রে একটু কম মনে হলেও, টু বি ভেরি অনেস্ট, আপনি আউটডোরে যখন ব্যবহার করবেন বা যে কোনো সিচুয়েশনে আপনার ব্রাইটনেস জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। অন্তত আমি ব্যবহার করতে গিয়ে, আমি মোস্টলি এই ডিভাইসটা ব্যবহারই করি ভিডিও রেকর্ডিংয়ের জন্য, সেই জায়গা থেকে ডিরেক্টলি সানলাইটে বা আউটডোরে ব্যবহার করতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি আমাকে।
তাছাড়া যে ব্যাপারটা বলছিলাম কালার ক্যালিব্রেশনের যে অ্যাকুরেসি, এই জিনিসটা আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ এনজয় করবেন যারা ডিসপ্লেতে একটু অ্যাকুরেট কালার চান আর কি। যাই হোক, ডিসপ্লের পরে যদি আমরা সরাসরি চলে আসি ক্যামেরাতে, স্মার্টফোনটির রিয়ারে মোট 3টে শুটার আছে, আপনারা অলরেডি জানেন, 48, 48, 48। এর মাঝে মেইন, তারপরে রয়েছে টেলিফটো, যেখানে আমরা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করছি, কারণ প্রিভিয়াসলি 16 Pro Max আমরা দেখেছিলাম 12 মেগাপিক্সেল, এবারে আমরা এখানে ইমপ্রুভমেন্ট তো লক্ষ্য করছি, বাট যদি অপটিক্যাল জুমের কথা বলি এবারে 4x রয়েছে, প্রিভিয়াসলি 5x ছিল। আর পরবর্তী শুটার 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরাটায় ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি পাবেন। এইটা আমার কাছে মানে ইনসেন লেভেলে লেগেছে। আর এটা হচ্ছে গিয়ে একটা 18 মেগাপিক্সেলের শুটার, যেখানে আমরা সেন্টার স্ট্রেস ক্যামেরা ব্যবহার হতে দেখছি, বা আপনারা একটা স্কোয়ার শেপ সেন্সর পেয়ে যাচ্ছেন। দ্যাটস আপনি এই জায়গা থেকে খুব আলাদা রকমের মজা পাবেন। ওইটার প্রসঙ্গে একটু পরে আসবো না। ক্যামেরার প্রসঙ্গে আসলে আমরা মানে এই ফোনটা হাতে পাওয়ার পরে মনে হলো কি একটু তুলে দেখি দুটো স্মার্টফোনে সাইড বাই সাইড কয়েকটা ছবি, যে কোনো ধরনের চেঞ্জেস আছে কিনা। না, এখানে আপনারা একই রকম রেজাল্ট দেখবেন, একদম সেম টু সেম রেজাল্টই দিতে দেখবেন। সে আপনি ধরুন জাপানিজ কেনেন, ইউএসএ কেনেন, চাইনিজ কেনেন, ইন্ডিয়ান কেনেন, কিংবা আপনি অন্য কোনো কান্ট্রির যে কোনো ভ্যারিয়েন্টে কেনেন, ক্যামেরাতে এসে আপনি এখানে তফাৎ লক্ষ্য করবেন না। আই মিন ক্যামেরার ডিটেইলিং বলেন, ফটো কালারিং সব কিছু মিলে আর কি। আর হ্যাঁ, জাপানিজ ভ্যারিয়েন্টে যেটা হয় আপনারা জানেন, ক্যামেরার শাটার একটা সাউন্ড থাকে, এটার ক্ষেত্রেও কিন্তু আছে। এইটা অনেকের কাছে অ্যানোয়িং লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে মনে হতে পারে যে সাউন্ডটা বদার করবে কিনা। আসলে এত আসতে হয় যেটা শোনাই যায় না। আমি এখন যদি একটা ক্লিক করে আপনাদেরকে একটু শোনাই তাহলে বুঝতে পারবেন। একটা ছোট্ট একটা সাউন্ড পেয়েছেন বোধহয়, একদম মাইক্রোফোনের কাছে নিয়ে গেলে শোনা যায়। এইটুকু দূরত্বে রাখলে মনে হয় শোনাও যাবে না। এই যে এই সাউন্ডটা দেয়, এটা জাপানিজ স্মার্টফোনগুলোর ক্ষেত্রে এই ধরনের নিয়ম ওরা মেনটেন করে, যে আপনি যে কোনো আউটডোরের যে কোনো কারো শট যদি নিতে চান, সেই ক্ষেত্রে যাতে ওই ব্যক্তি বুঝতে পারে যে আপনি ওনার ছবিটা তুলছিলেন, না বলে যদি ছবি তুলতে চান। এই জন্য মূলত ওদের দেশের জন্য এই মানে এইটা করে দেয় ওরা। এখন এইটুক সাউন্ড নিয়ে যদি আপনার সমস্যা থাকে তাহলে তো হিসাব আলাদা, বাট সত্যি বলতে এই সাউন্ডটা মানে এইটুক দূরত্ব থেকেও শোনা যায় না, তেমন একটা বোঝা যায় না আর কি। এই ও হ্যাঁ, ক্যামেরাতে আমি ছোট্ট একটা ইস্যু ফেস করছি, সেটা হচ্ছে এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায় সামটাইমস আমরা একটু লো লাইটের দিকে বিশেষ করে ফোকাসিং হান্টিং করতে দেখছিলাম, মানে ফোকাস হান্টিং করছিল, একটু ফোকাস মিস করে, বিশেষ করে লো লাইটে। তবে সত্যি বলতে ক্যামেরার রেজাল্ট নিয়ে যদি বলি, এই ফোন হাতে আসার পর থেকে আমি যত ছবি তুলেছি, ছবি তোলার পর আমার মনে হচ্ছিল না 16 Pro Max থেকে আমি অনেক বড় রকমের কোনো জাম্প দিচ্ছি না, মানে অ্যাটলিস্ট মেইন ক্যামেরায় আমার কাছে সেরকমই লাগছিল। দেন আমরা একটু কম্পেয়ারও করে দেখছিলাম সাইড বাই সাইড, কয়েকটা ছবি তোলার পরে দেখলাম যে না, খুব একটা চেঞ্জেস আসলেই নেই। আপনি জুম করতে গেলে একটু বেটার ডিটেল লক্ষ্য করবেন, একটু কালারের ক্ষেত্রে আপনি একটু একটু ভাইব্রেন্ট, এখন 17 Pro Max এর কালারটা আর একটু ক্রিস্প লাগছে, দ্যাটস ইট। এর বাইরে আমি তেমন কোনো ধরনের পরিবর্তন দেখছি না। মানে আপনি যদি জাস্ট চিন্তা করেন যে আমি মেইন ক্যামেরার জন্য 16 Pro Max থেকে 17 Pro Max আসবো কিনা, আমি বলবো ভাই এটার কোনো দরকার নেই। আপনার হাতে যদি অলরেডি 16 Pro Max থাকে, ক্যামেরার রেজাল্ট সেম জায়গায় আছে বলা যেতে পারে এখানে। তবে হ্যাঁ, আপনি যদি কিনা এর ক্যামেরাকে কম্পেয়ার করতে চান, ডেফিনেটলি কম্পেয়ার করবেন অন্য কম্পিটিটর যারা রয়েছে ফ্ল্যাগশিপ তাদের সাথেই। তো সেক্ষেত্রে আপনি ভিভোর X সিরিজ করতে পারেন, X300 সিরিজ, আইদার আপনি ফাইন্ড X9 Pro, অথবা আপনি রিসেন্টলি আসলো S26 Ultra। তাদের সাথে কম্পেয়ার করতে গেলে কম্পিটিশনে ম্যাক্সিমাম মানুষই এগিয়ে রাখছে ওই ডিভাইসগুলোকে। আইফোনের কালার টোন নিয়ে অনেকে হয়তো বা খুব একটা মজা পায় না, বরং ওইগুলোর কালার আরও বেশি প্রসেসড মনে হয়, ওগুলো আফটার প্রসেসিং আরও বেশি সুন্দর করে প্রেজেন্ট করে, বেশি প্রেজেন্টেবল লাগে, চোখে দেখতে ভালো লাগে, এবং ছবিগুলোতে ডিটেল ভালো আছে, এবং ওগুলোর ক্যামেরা দূরত্ব আসলে অনেকটা উপরের লেভেলে চলে গেছে, সত্যি কথা বলতে, যেটা মানুষের মানে পছন্দসই ছবি দিতে পারতেছে। তো সেই জায়গায় আইফোন একটু পিছিয়েই পড়ে। হ্যাঁ, আইফোনের কালারটা অ্যাকুরেট টাইপের, এইটা নিয়ে যারা একটু খেলতে চান, যারা একটু র কালার পছন্দ করেন, তাদের কাছে আবার ভালো লাগবে। বিশেষ করে টেক্সচারগুলো অনেক সময় বেশি ভালো লাগে, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে, যেটা বাকি স্মার্টফোনগুলো নিয়ে যে বললাম ওদের সাথে আমার কাছে একটু মানে তফাৎ মনে হয় আর কি। কারণ ওরা একটু কারুকাজ করতে গিয়ে এই ডিটেলিং নিয়ে কিছুটা মিস করে, বাট আইফোন এই জায়গায় আবার ভালো করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে HDR প্রসেসিংটা একটু বেশি অ্যাগ্রেসিভ মনে হয় আইফোনের ক্ষেত্রে, আবার স্ক্রিনের ক্ষেত্রে এই টেক্সচারটা একটু বেশি লাগে, যে জিনিসটা হয়তো বা অনেকের ক্ষেত্রে এবার ভালো নাও লাগতে পারে। সে যাই হোক না কেন, টেলিফটোর ক্ষেত্রে এসে আপনারা 4x ঠিকই পাবেন, বাট আপনি যদি 16 Pro Max এর সাথে এখানে কম্পেয়ার করেন, তাহলে ডিটেলের পরিমাণ এই জায়গাটা আপনি বেশ কিছুটা ভালো লক্ষ্য করবেন। যেহেতু এখানে মেগাপিক্সেল ওয়াইজও একটু বেড়েছে, বেটার ডিটেল পাওয়া যাচ্ছে, কালার টোনটাও একটু বেটার মনে হচ্ছে, একটু ভাইব্রেন্ট, একটু ওয়ার্মের দিকে থাকে। তাছাড়া পোর্ট্রেট মোডের ক্ষেত্রে এজ ডিটেকশনটা কিন্তু বেশ দারুণ করছে। 16 Pro Max এর তুলনায় পোর্ট্রেট মোডে 17 Pro Max টা অনেকটা এগিয়ে থাকবে, বিশেষ করে এজ ডিটেকশন অ্যান্ড বেটার ডিটেলিংয়ের জন্য। 48 মেগাপিক্সেল আল্ট্রা শুটারেও কিছুটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন, আবারও যদি 16 Pro Max এর সাথেই কম্পেয়ার করেন, বাট ওই যে এখনকার দিনের ফ্ল্যাগশিপগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে স্টিল এই জায়গায় আমার মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ফোনগুলোই এগিয়ে থাকে।
এখন আইফোন ফ্যান বয়রা হয়তো আমার উপরে একটু খেপতে পারেন, আমি নিজেও কিন্তু এটা ব্যবহার করি ভাই, খেপার কোনো কারণ নেই। সত্যি কথা যেটা ওটাই বললাম, আমাদের কাছে এই মুহূর্তে সমস্ত ফ্ল্যাগশিপ ফোনগুলোই রয়েছে। ইভেন সেগুলোর সাথে মাঝে মধ্যেই আমরা আমাদের পেজগুলোতে আপনাদের জন্য ব্লাইন্ড টেস্টেরও ছবি দেই। সবাই গিয়ে ভোট দেন আপনারা ওই ভিভোর ছবিতে, না হলে ওপোর ছবিতে, না হলে স্যামসাংয়েরটাতে। স্যামসাংয়ের সাথে কম্পেয়ার করতে গেলে সত্যি বলতে স্যামসাং আর আইফোনের ছবি এখন প্রায় কাছাকাছি। স্যামসাং আগে যেমন একটা বিগ জাম্প দিয়ে থাকতো, ওই জায়গাটা আমি দেখি না, প্রায় কাছাকাছি লেভেলের একটা রেজাল্ট দেয় মূলত। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এটা নিয়ে বলার অবশ্যই আছে, এবং শুধুমাত্র এই জিনিসটার কারণে কিছু মানুষ অবশ্যই আপগ্রেড করতে পারেন, লাইক আমার মতো যারা আছেন, যারা ফ্রন্ট ক্যামেরায় প্রচুর পরিমাণে ভিডিও শ্যুট করেন। এখন ফ্রন্ট ক্যামেরায় ভিডিও শ্যুট করতে গেলে আমরা আগে কীভাবে করতাম, আপনার 16:9 যদি শ্যুট নিতে হতো ফোনটাকে এভাবে ধরতে হতো, যেটা একটু প্যারার কারণ। বাট 17 Pro Max দিয়ে এভাবে ধরেও আপনি চাইলে ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করতে পারবেন, এই যেমনটা দেখছেন আর কি। স্কোয়ার শেপ সেন্সর হওয়াতে ভার্টিক্যাল বা হরিজন্টাল যে কোনোভাবে শ্যুট নেওয়ার সময় কিন্তু ও ফুল ফ্রেমটাই পেয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই ফ্রেমকে আর ক্রপ করতে হচ্ছে না, বরং আপনারা ভার্টিক্যাল বা হরিজন্টাল যে কোনোভাবে ফোনটা ধরেই ওয়াইড অ্যাঙ্গেলে শট নিতে পারছেন। এটা সেলফির ক্ষেত্রেও কাজে লাগছে, বিশাল বড় ওয়াইড অ্যাঙ্গেলের সেলফি তুলতে পারছেন, আবার একই রকমভাবে ভিডিওর ক্ষেত্রেও দারুণভাবে হেল্প করে। তাছাড়াও ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি আগের থেকে বেশ ইমপ্রুভড, বেটার ডিটেল, এবং ডিরেক্টলি এরকম একটা স্মার্টফোন আপনার হাতে থাকলে, মানে এই ফোনটা আপনার হাতে থাকলে আপনি অনায়াসে ব্লগিংয়ের কাজ চালিয়ে দিতে পারেন। সামটাইমস আমি আমার অনেক ভিডিও এডিট করি। এবার যদি আমরা রিয়ার ক্যামেরার ভিডিও নিয়ে বলতে চাই, বা ওভারঅল মানে আইফোনের 17 Pro Max এর ওভারঅল ভিডিও কোয়ালিটি নিয়ে যদি বলি, আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীতে যত অ্যান্ড্রয়েড স্মার্টফোন বলুন, যত ফোনই রয়েছে, সবার চাইতে বেস্ট ভিডিও সে দিতে পারে। এখানে এসে আপনি যদি আমাকে বায়াসড বলেন, মানতেছি আমি বায়াসড ভাই, বাট এর থেকে বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছে না, এটুকু আমি অন্তত টেস্ট করে সেটাই বলবো। কারণ এমন কোনো ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেই যেটা আমাদের কাছে আসেনি বা এই মুহূর্তেও নেই, টেস্ট করে আমরা দেখিনি। ওইগুলো যত ভালো করুক না কেন, যখন আমরা কম্পিউটারে নিচ্ছি বা কাজ করছি, দিন শেষে বোঝাই যাচ্ছে ওটা ফোন দিয়ে রেকর্ড করা। বাট আইফোনের ক্ষেত্রে আপনি যদি সত্যি এটাকে ব্যবহার করতে জানেন, ভিডিওর ক্ষেত্রে অন্তত, এর থেকে আপনি ক্যামেরা লেভেলের কাছাকাছি একটা ভিডিও বের করতে পারবেন। সামটাইমস অনেকে ধরতেই পারবে না যে এই শ্যুটটা আসলে ফোনে করা হয়েছিল না কিসে করা হয়েছিল। মনে হচ্ছে একটু বেশি বলতেছি, বাট সত্যি এটাই। ভিডিওর জন্য, আমি ক্যামেরার সাথে কম্পেয়ার করছি না, ভিডিওর জন্য এখন পর্যন্ত যদি কেউ কোনো ফোনকেই চয়েস করতে চান, এটাই। এখন আপনি বলতে পারেন, এই মিয়া আমার স্যামসাং S26 Ultra তো আছে, কি জানো হরাইজন্টাল লক আছে। তো ভাই ওই জিনিস অলরেডি মোটরোলার একটা ডিভাইস দিয়েছে, মোটো A70 বোধ হয়, ফিউশনে দিয়ে রাখছে 40,000 টাকা ব্র্যাকেটের ডিভাইস। এই মুহূর্তে দাঁড়িয়ে লাভ কি? ওই লক করে লাভ কি? ভিডিও কোয়ালিটি তো ওই লেভেলে থাকা লাগবে বা সব কিছু মিলে, তাই না? তো সেই জায়গা থেকেই আসলে তো যেটা দাঁড়ালো, ক্যামেরা, শুধুমাত্র ক্যামেরার জন্য আপনাকে আসলে আপগ্রেড করার কোনো মানেই হয় না। হ্যাঁ, আপনি ফ্রন্ট ক্যামেরার জন্য চাইলে আপগ্রেড করতে পারেন। আর ভিডিও 16 Pro Max এর চাইতে কিছুটা বেটার, অনেক আহামরি না হলেও কিছুটা বেটার আছে। এই স্পিকার কোয়ালিটি বরাবরই আমার কাছে আইফোনের বেশ ভালো মনে হয়, এবারেও তার ব্যতিক্রম হয়নি, যথেষ্ট ভালো মনে হয়েছে, যথেষ্ট লাউড, ক্লিয়ার এবং সাউন্ডের ডেপথও ভালো। ইভেন আমরা দুটো ডিভাইস থেকে সেম পেয়েছি। আমি মাঝে মধ্যে দুটো ডিভাইস নিয়ে বলতে যাচ্ছি, জিনিসটা বলার কোনো মানেই হয় না, কারণ সব কিছু একই, সত্যি কথা বলতে একই। ব্যাটারির জায়গাটাতে এসে আমরা ডিফারেন্ট কিছু লক্ষ্য করবো হয়তো, বাট বাকি জিনিসগুলো একই পাবেন। এবার যদি একটু চলে যাই আমরা এর পারফরমেন্সের জায়গাটাতে, Apple A19 Pro 3nm এর SoC রয়েছে, আর জিপিইউ হিসেবে Apple 6 কোর জিপিইউ থাকছে এখানে। 12 GB র্যাম ওরা দিচ্ছে, আপনারা জানেন। NVMe টেকনোলজির স্টোরেজ, এটাও আপনারা জানেন। এবং ফর দ্য ফার্স্ট টাইম আইফোন ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে। এর আগে কিন্তু গ্রাফাইট শিট ব্যবহার করতো, ওই যে 16 Pro Max ওটা ছিল, যেটা খুবই ওল্ড একটা টেকনোলজি। বাট ফাইনালি ভ্যাপর চেম্বার টেকনোলজি ব্যবহার করাতে আপনি অবশ্যই এই জায়গাটাতে বেটার কিছু লক্ষ্য করবেন। তারপরও ভিডিও রেকর্ডিং টাইমে আপনি যখন কিনা এই ফোনটা দিয়ে 4K 60 FPS বা 4K-তে ভিডিও রেকর্ড করছেন লং টাইমের জন্য, তখন কিন্তু ফোন বেশ ভালো রকমের হিট জেনারেট করে। কিন্তু ক্যামেরা অফ করে দিচ্ছে বা শাটডাউন হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম আমি ফেস করিনি আমার এই বেশ কিছুদিন ব্যবহারে। এবারে ইউআই নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে অনেকেরই। আমার কাছে প্রথম খুব একটা মজা, মানে প্রথমে একটু ইউনিক মজা লাগছে। আগে ছোটবেলা ওই যে আমরা অ্যান্ড্রয়েড ফোনের থিম চেঞ্জ করতাম, ওরকম টাইপের একটা ফিল দিচ্ছিল, এই যে গ্লাস লাইক। তো ওই ব্যাপারটা প্রথম ভালো লাগছে, এরপর আবার কিছুদিন ভালো লাগে নাই, এখন আবার ইউজ টু হয়ে গেছে, পর মোটামুটি খারাপও লাগছে না, ওভারঅল ভালোই লাগতেছে। সব জায়গায় একটা গ্লাসি টাইপের ফিল পাচ্ছি, নট ব্যাড, ওকে। কিন্তু আমি যতটুকু দেখলাম টুইটারে ঘাটাইয়া, অ্যাপলের এই 26-এ এসে যতটুকু টুকটাক বাগের দেখা মানুষজন পাইছে, এর আগে সচরাচর এতটা বেশি বাগের দেখা পায় নাই। যদিও এখন অনেকটাই ফিক্স হয়ে গেছে, নাও স্ট্যাবল একটা রেজাল্ট দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না আপনারা তেমন কোনো ধরনের সমস্যা ফেস করবেন। আমি অন্তত রিসেন্টলি গত 1.5-2 মাসে আসলে কোনো ধরনের প্রবলেম ফেস করিনি আমার ডিভাইসটাতে। কোনো ধরনের বাগ বা কোনো ধরনের ইস্যু, কোনো অ্যাপ ক্র্যাশ করছে, এই জাতীয় কোনো সমস্যা আমি ফেস করিনি। একেবারেই বাটার স্মুথ রেজাল্ট দিচ্ছে। অ্যাজ এ ফ্ল্যাগশিপ ডিভাইস যা রেজাল্ট দেওয়া উচিত সেটাই ডেলিভার করতে আমি দেখছি। ফোন
ওভারহিট হচ্ছে না, নর্মাল ইউজ হয়েছে। তবে আপনি যখন গেমিং করবেন সেক্ষেত্রে মোটামুটি হিট জেনারেট করে, মোস্টলি এটা 40-এর নিচেই থাকে। আমরা 16 Pro Max এর সাথেও কম্পেয়ার করে দেখেছি, সেই জায়গা থেকে বলা যায় 16 Pro Max টা তুলনামূলকভাবে এর চাইতে একটু বেশি হিট জেনারেট করে। মূলত হয় কি, প্রসেসর দুইটা একই রকমভাবে গরম হয়, বাট ওইটাতে গ্রাফাইট শিট থাকাতে যতটুকু টেম্পারেচার ওইভাবে মানে স্প্রেড আউট করে দিয়ে নিজেকে ঠান্ডা রাখতে পারতো, তার তুলনায় এইটা বরং আরেকটু বেটারভাবে করতে পারতেছে। এখন আবার যদি আপনি কম্পেয়ার করেন A18 এর সাথে A19, সেক্ষেত্রেও আমি বলবো কি জানেন, ওই A18 Pro ওইটার তুলনায় 19 Pro তে যে বিগ জাম্প দিচ্ছেন ব্যাপারটাও কিন্তু এরকম না, প্রায় সিমিলার টাইপের একটা পারফরমেন্সই ডেলিভার করতে দেখবেন। সো আপনি এখানে এসেও একটু চিন্তা করতে পারেন, আমার কাছে যদি 16 Pro Max থাকে, আমি শুধুমাত্র পারফরমেন্সের জন্য কি 17 Pro Max এ যাবো? আমি বলবো না ভাই, কোনো মানে নেই, আপনি ওই ফিলটা পাবেনই না। মানে দুটোর ক্ষেত্রে আপনার কাছে মনে হবে ডে টু ডে লাইফে বা গেমিং বলেন যাই বলেন একই রকম রেজাল্ট দিচ্ছে। আইফোন কখনো ক্লেম করে না যে ওরা একদম গেমিং লেভেলের ফোন বানায় বা গেমিং ফোন বানায়, বাট স্টিল আপনারা খুব ভালো করে জানেন যে এই ফোনগুলো দিয়ে গেমিংয়ে কত ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আমরা বেশ কিছু গেম ট্রাই করে দেখছি এবং সবগুলোই ওভারহিট না হয়ে স্টেবল রেজাল্ট দিতে পারছে। তবে যে ব্যাপারটা নিয়ে আপনারা একটু সন্তুষ্ট হতে পারবেন না তা হচ্ছে এআই। ধরে নেন যে আপনার ফোনে এআই নাই, এটাই ধরে নেওয়া ভালো। কারণ মানে এখনকার দিনে দাঁড়িয়ে স্যামসাং বলেন, স্যামসাং বাদ, টেকনো, তারা যে লেভেলের এআই দিচ্ছে ওদের ফোনে, অন্য ব্র্যান্ডগুলো যে লেভেলের এআই দিচ্ছে, সেখানে আইফোনের এআই মানে একেবারে নাদান শিশু, এটুকু বলা যায়। সো এই ব্যাপারটার প্রতি যদি খুব বেশি আপনার এক্সপেকটেশন থাকে, ওটা আপনি পাবেন না। আইফোনের এআই যে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, আপনারা জানেন। আর এআই নিয়ে যদি বেশি মাথা ব্যথা থাকে, আইদার স্যামসাংয়ে যান বা অন্য কোনো ডিভাইসে যেতে পারেন। হুয়াওয়েও বেশ ভালো করছে, অনার ভালো করছে, ওগুলোতে আপনারা যেতে পারেন। হ্যাঁ, ব্যাটারির ক্ষেত্রে এসে কিছু বলার মতো অবশ্যই আছে। এই দুইটা ডিভাইসের মাঝেই বেশ ভালো রকমের তফাৎ লক্ষ্য করা যায়। যেটা বলছিলাম, ফিজিক্যাল সিম সহ এখানে রয়েছে ব্যাটারি 4823 mAh, আর ফিজিক্যাল সিম ছাড়া ইসিমে রয়েছে 5088 mAh। তো কিছুটা হলেও ব্যাটারি আমরা এখানে বাড়তে দেখছি। এখন এই ব্যাটারি একটু বাড়াতে দেখা যায় যে এইটা একটা মোটামুটি ইম্প্যাক্ট ফেলে, এবং সেটা ফেলে কখন গিয়ে জানেন, আপনি হেভি ইউজার, সারাদিন ব্যবহার করছেন, দিন শেষে আপনার অল্প একটু চার্জ থাকলেও মানে ভালো হইতো, বন্ধ না হয়ে গেলে হয়েছে, তখন গিয়ে মনে হবে যে হয় এই ফোনটা আমাকে বাঁচাই দিছে আজকে, ও হয়তো তখন গিয়ে বন্ধ হয়ে যেতে পারে। হবে না বন্ধ একটাও। কেন বললাম, দুইটা স্মার্টফোন থেকেই 7 ঘন্টার আশেপাশে, অলমোস্ট 7 ঘন্টার মতো এসওটি পাওয়া যাচ্ছে। এইটার ক্ষেত্রে একটু বেশি পাওয়া যায়, তো যেটা অবশ্যই একটা ভালো ব্যাটারি ব্যাকআপ বলা যায়। 7 ঘন্টা এসওটি মানে এই জায়গা থেকে বলা যেতে পারে আপনি একদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন অ্যাজ এ হেভি ইউজার। একদম দুমদামাক্কা লেভেল ইউজার হয়ে থাকলেও আপনি মানে একদিন চালাতে পারবেন, টেনে একদিন চালাতে পারবেন, সমস্যা হবে না আশা করছি। 40 ওয়াট সাপোর্ট নেই এই ডিভাইসগুলো, আপনারা জানেন, এবং চার্জার তো বক্সে পাবেন না। সেক্ষেত্রে আপনাকে আলাদা থার্ড পার্টি একটা চার্জার কিনে নিতে হবে। ভালো ভালো ব্র্যান্ডের বিভিন্ন চার্জার রয়েছে যেগুলো দেখতে পারেন। বাংলাদেশে এই মুহূর্তে 18 মাসের ওয়ারেন্টি সহ কিন্তু QCY এর একটা চার্জার পাওয়া যায়, পার্সোনালি আমি ব্যবহার করি। ওইটা হচ্ছে QCY এর 67 ওয়াটের যে চার্জারটা রয়েছে, ওইটা আপনারা দেখতে পারেন। ওইটা দিয়েই মূলত আমার চার্জ করা হচ্ছে এখন ফোন। দুইটা ফোনকে চার্জ করি, আইফোনটাও করি, আবার আমার স্যামসাং S26 আলট্রা ওটাকেও করি। তো আপনারা ওই চার্জারটাও দেখতে পারেন। বাট আমার চার্জিং টাইমে যেটা মনে হলো, মোস্টলি এইটা 30 to 35 এর মধ্যেই আসলে ওয়াট নিচ্ছে। সো ইটস ওকে, আমার মনে হয় মানে ঠিক আছে। খুব আহামরি স্পিডে আপনি চার্জ করতে পারছেন না ঠিকই আপনার স্মার্টফোন, বাট মানে এটা ওকে, এটা ব্যালেন্স জায়গায় থাকে আসলে। আর যারা ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে চার্জ করেন তাদের জন্য সুবিধা হচ্ছে, এবার যেহেতু 25 ওয়াট পর্যন্ত সাপোর্ট নিচ্ছে, এখানেও আপনি দ্রুত চার্জ করতে পারবেন আপনার ডিভাইসটাকে। ও একটা কথা তো বলাই হয় নাই, এন্টি রিফ্লেকশন কোটিং রয়েছে এর ডিসপ্লেতে। এখন এই এন্টি রিফ্লেকশন কোটিং থাকাতে হ্যাঁ রিফ্লেক্টটা একটু কম পড়বে, বাট স্যামসাংয়ের সাথে কম্পেয়ার করতে গেলে এখন অনেকটাই পিছিয়ে পড়ে। এর বাইরে কি বিষয় থাকে, নেটওয়ার্ক রিসিপশন না, এই দুটো ডিভাইসের একটাতেও কোনো প্রবলেম পাইনি আমরা। এই সিম ভ্যারিয়েন্টে এবং ফিজিক্যাল সিম ভ্যারিয়েন্টের দুটোতেই কোনো ধরনের নেটওয়ার্কে কোনো ইস্যু ফেস করিনি, বোথ কানেকশনে। সো সেই জায়গাও আমি ঠিকঠাক বলবো। আইফোন 17 Pro Max ব্যবহার করতে গিয়ে আমার মোটামুটি অভিজ্ঞতা ছিল এগুলোই। সত্যি বলতে এই দুইটা ডিভাইসের মাঝে আমি তেমন কোনো তফাতেই লক্ষ্য করিনি, জাস্ট ব্যাটারির ক্ষেত্রে একটু ইমপ্রুভমেন্ট লক্ষ্য করছি, আর দামটা একটু কম, এটা একটা সুবিধা। ওকে, এই এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আসলেই কি আমি 17 Pro Max কিনবো, আপনার কাছে 16 Pro Max এমনকি 15 Pro Max থাকলে আপনি যাইতে পারেন, এটা ঠিক আছে, বাট 16 Pro Max থাকলে যাওয়ার মতো তেমন কোনো আহামরি যৌক্তিকতা নেই। হ্যাঁ, সামনের ক্যামেরাটা ওটা যদি আপনার মনে হয় আপনি ব্লগিং করবেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি চেঞ্জ করেন, সমস্যা নেই। ডিজাইন ভালো লাগিয়ে গেলে আপনার লাগতেই পারে, সেক্ষেত্রেও করতে পারেন, সেটা আলাদা বিষয়। বাট এইগুলো কোনো বড় রকমের কোনো কারণ আমি দেখছি না। তার সাথে দেখা যায় বছরের প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেল, সেপ্টেম্বর চলে আসবে। আর যদি আপনি আরও ওল্ড জেনারেশনের কোনো আইফোন ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনি আপগ্রেড করলে একেবারে লেটেস্ট আসতেই পারেন, এই আর কি। এই মুহূর্তে 17 Pro Max এর দাম রয়েছে 170-র মতো অ্যারাউন্ড এরকম, তবে দামটা আর একটু কমবে। ঈদের আগেও এই ভ্যারিয়েন্টটা মোটামুটি 1,59,000-এর মধ্যে চলে আসছিল। হ্যাঁ, সো আশা করছি দামটা আবার ওরকম জায়গায় আসবে। যারা অ্যাপলের ফোনগুলো কিনতে যাচ্ছেন, সেলটনে যোগাযোগ রাখতে পারেন, ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন মেনশন করা আছে। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে।